সো একটা ডিল ফ্রম নোহোয়ার টু হিয়ার উই গো। এডমুন্ড লালরেন্ডিকা ফাইনালি ইস্টবেঙ্গলে সই করছে। ইন্টারকাশি থেকে ইস্টবেঙ্গলে তার মুভ কমপ্লিট হচ্ছে, মাল্টি ইয়ার ডিল কন্ট্রাক্ট সিগনেচার হচ্ছে। এই মুহূর্তে সব রকমের প্রসেস ডান। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফাইনাল সিগনেচার অ্যান্ড বাকি যা কিছু প্রসিডিউর রয়েছে কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড দিস নিউজ হ্যাজ ব্রোকেন বাই নান আদার দ্যান মার্কাস মার্গুলাও। অবশ্যই সেই ডিল নিয়ে কথা বলবো যেটা রিউমার কোথাও ছিল না। অ্যান্ড অবভিয়াসলি হি ইজ ওয়ান অফ মাই ফেভারিটস প্লেয়ার। এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়ান ফুটবলে যে কজন ইউথ সেন্সেশনাল প্লেয়ার রয়েছে তার মধ্যে এডমুন্ড লালরেন্ডিকা ইজ ওয়ান অফ দেম। অ্যান্ড এই ডিলটা ইস্টবেঙ্গলের জন্য কোয়াইট আ বেস্ট ডিল হতে চলেছে। দেখা যাক, সব কিছু নিয়ে কথা বলবো। এবং তার পাশাপাশি আরও একজন ফরেন স্ট্রাইকার, একজন ব্রাজিলিয়ান স্ট্রাইকারের নামও কিন্তু ইস্টবেঙ্গলের সাথে যুক্ত হয়েছে। সব কিছু নিয়ে ভিডিওতে কথা বলবো। কিন্তু প্রথমে বলবো একজন প্লেয়ার যাকে আমরা লং টাইম ধরে ইন্ডিয়ান সুপার লিগ ওড়িশা এফসির জার্সিতে অ্যাকচুয়ালি খেলতে দেখে অভ্যস্ত হয়ে গেছিলাম, তাকে হয়তো নতুন জার্সিতে দেখবো। দিয়েগো মরিসিও আজকে অফিসিয়ালি ওড়িশা এফসির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে অনেক কটা সিজনের পর, প্রথমে একটা সিজন, তারপর কিছু সময়ের জন্য বাইরে চলে যাওয়া, তারপর ফিরে এসে মুম্বাই সিটি এফসিতে অল্প একটা ছোট্ট স্টিন্ট কাটানো এবং তারপর টানা 3টে সিজন ওড়িশা এফসি জার্সিতে থাকা, অর্থাৎ 4টে টোটাল সিজন ওড়িশা এফসি জার্সিতে কমপ্লিট করা দিয়েগো মরিসিও কিন্তু ফাইনালি ওড়িশা এফসি ছাড়ছে। দেখা যাক আইএসএলে অন্য কোনো ক্লাবে যায় না অন্য কোথাও চলে যায়, নিজের দেশে ফিরে যায়, কী কী পসিবিলিটিস উঠে আসে তাকে নিয়ে। কিন্তু যে কটা সিজন ইন্ডিয়ান ফুটবলে খেলেছে, স্পেশালি ওড়িশা এফসি জার্সিতে খেলেছে, ওড়িশা এফসির যতটুকু সাকসেস রয়েছে, যতটুকু অ্যাচিভমেন্ট ওড়িশা এফসি ইন্ডিয়ান ফুটবলে করতে পেরেছে, সেখানে কিন্তু একটা বড় ভূমিকা দিয়েগো মরিসিওর আছে এবং অবশ্যই সেটা অনেক দিন ধরে আমাদের মনে থাকবে। তো দেখা যাক দিয়েগো মরিসিও আইএসএলে থাকে কিনা। ওয়ান অফ দ্য প্রলিফিক গোল স্কোরার, শুধুমাত্র তা না, তার পাশাপাশি একজন খুব ভালো ক্রিয়েটার। তো আমার মনে হয় যে দিয়েগো মরিসিওকে আমরা আইএসএলে দেখার জন্য ওয়েট করে থাকবো। আর যদি না দেখতে পাই তাহলে ডেফিনেটলি আমি পার্সোনালি মিস করবো এই ব্রাজিলিয়ান প্লেয়ারকে। দ্বিতীয় যে বিষয়টা শেয়ার করার সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আন্ডার-19 সাফ চ্যাম্পিয়নশিপ চলছে। আমরা নেপালের বিরুদ্ধে খেলছি এবং আমরা এগিয়ে রয়েছি, সেকেন্ড হাফের খেলা চলছে। যখন আমি ভিডিওটা বানাচ্ছি তখন আমরা 3-0 গোলে কিন্তু ম্যাচটা লিড করছি। তো দেখা যাক ফাইনালি কত রেজাল্টে আমরা জিতি। আগের দিন আমরা শ্রীলঙ্কাকে একটা বিগ ডিফিট কিন্তু ওদের হাতে দিয়েছিলাম। তো এই ম্যাচটা আমাদের জন্য ভীষণভাবে ইম্পর্ট্যান্ট ছিল অ্যান্ড দ্য বয়েজ আর প্লেয়িং রিয়েলি গুড। এবার আসা যাক ট্রান্সফার মার্কেটের দিকে, কারণ ক্রেজি কিছু ব্যাপার ঘটছে। ইস্টবেঙ্গলের সাথে যে এডমুন্ড লালরেন্ডিকার একটা কোথাও রিলেশন তৈরি হয়েছে, একটা লিঙ্ক আপ তৈরি হয়েছে, কোনো রিউমার ছিল না, কোনো রকম রিউমার ছিল না, কেউ এটাকে নিয়ে কোনো ধরনের আলোচনা করেনি, সেইভাবে কোথাও ডিসকাশন ছিল না। অ্যান্ড এটা বলতেই হয় যে এখানে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, যারা রিক্রুটার্স রয়েছে, যারা কন্টিনিউয়াসলি এই প্লেয়ারের সাথে কথাবার্তা বলেছে, তার ক্যাম্পের সাথে ডিসকাশন চালিয়ে গেছে, ইন্টারকাশির সাথে কথাবার্তা বলেছে, তারা কিন্তু খুব খুব গোপনে, খুবই চুপি চুপি ব্যাপারটাকে সেরেছে। আমি জানি না কোথাও কেউ এই বিষয় নিয়ে কথা বলেছিল কিনা বা তাকে কোথাও পোটেন্সিয়াল টার্গেট হিসাবে দেখিয়েছিল কিনা, বাট আমি যতটুকু অন্তত পক্ষে দেখেছি সেখানে আমি এডমুন্ড লালরেন্ডিকা অ্যান্ড ইস্টবেঙ্গলের সেইভাবে খুব স্ট্রং কোনো রকম কথাবার্তা তো অ্যাটলিস্ট শুনিনি। অ্যান্ড এই ধরনের কোনো সিগনেচার আমার মনে হয় যে কোনো ক্লাবের ফ্যান বেসকে অনেক বেশি করে মোটিভেট করে, যে প্লেয়ার কোথাও একটা আউটস্ট্যান্ডিং প্লেয়ার, যে প্লেয়ারের একটা হিউজ ফিউচার রয়েছে, দারুণ পোটেন্সিয়াল রয়েছে, এবং যে প্লেয়ারকে এর আগে সেই ক্লাবে খেলতেও দেখা গেছে, হোক না অল্প সময়ের জন্য, ওইটুকু ছোট্ট সময়েও কিন্তু একটা ভালো স্কিল আমরা দেখেছিলাম ইস্টবেঙ্গল জার্সিতে। এডমুন্ড লালরেন্ডিকা 2019-20 সিজনে তাকে লোনে বেঙ্গালুরু থেকে আসতে দেখেছিলাম এবং আমার মনে হয় যে এই সিগনেচারটা ইস্টবেঙ্গলের এই আপকামিং 2025-26 সিজন থেকে একটা কোথাও ইম্পর্টেন্ট অ্যান্ড একটা ব্রেক থ্রু সিগনেচার হতে চলেছে। এবার প্লেয়ারটার মাল্টিপল পজিশনে খেলার একটা এক্সপিরিয়েন্স রয়েছে। দেখো, হয়তো ওর কেরিয়ারে যে সময়ে ওর অ্যাকচুয়ালি পিক আপটা দরকার ছিল, কেরিয়ারের একটা কোথাও একদম হাই ফ্লাই হওয়া দরকার ছিল, হয়তো সেটা হয়নি। হয়তো বেঙ্গালুরুতে একটা সময় ও রিজার্ভ প্লেয়ার হিসেবে থেকেছে, লোনে এদিক ওদিক চেষ্টা করেছে, বাট যখনই ওর ইন্টারকাশিতে মুভটা কমপ্লিট হয়েছে না, ঠিক তারপর থেকে ওর খেলার স্টাইল, ওর অ্যাপ্রোচ, ওর ডেডিকেশন, ওকে নিয়ে ফুটবল মহলে কথাবার্তা পুরোটাই কিন্তু চেঞ্জ হয়েছে। হি ক্যান প্লে অ্যাজ অ্যান অ্যাটাকিং মিডফিল্ডার, হি ক্যান প্লে অ্যাজ আ রাইট উইঙ্গার, হি ক্যান প্লে অ্যাজ আ লেফট উইঙ্গার, হি ক্যান প্লে অ্যাজ আ সেকেন্ডারি স্ট্রাইকার, সেন্টার ফরওয়ার্ড, মানে কোথাও অ্যাটাকের যতগুলো জায়গা রয়েছে তুমি যদি ওকে
পুট করো সেই পজিশনগুলোতে, হি ক্যান প্লে রিয়েলি গুড, এবং এই ধরনের একটা প্লেয়ার ইস্টবেঙ্গলের ডেফিনেটলি দরকার রয়েছে। প্লেয়ারটার স্কিল, প্লেয়ারটার ড্রিবল, প্লেয়ারটার 1:1 সিচুয়েশনে যে কোনো ডিফেন্ডারকে বিট করার যে একটা টেন্ডেন্সি, এটা অলওয়েজ কিন্তু এডমুন্ডকে একটা জাস্ট অন্য লেভেল ধরিয়ে দিয়েছে লাস্ট দুটো সিজনে। এবং যখনই ইন্ডিয়ান ন্যাশনাল টিমের প্রবাবল লিস্টের নাম বেরোয়, সবাই খোঁজে যে এডমুন্ড আছে কি নেই। এইবারেও যে লিস্ট বেরিয়েছে সেখানেও এডমুন্ড নেই, এবং আমরা সবাই কথা বলেছি যে এডমুন্ডের মতো প্লেয়ারের কিন্তু থাকা দরকার ছিল। তো যাই হোক, সেই প্লেয়ারকে ফাইনালি ইস্টবেঙ্গল অনেক দিন ধরেই হয়তো টার্গেট করে রেখেছিল, কারণ এত তাড়াতাড়ি তো ম্যাটার মিটে যাওয়ার কথা ছিল না। কারণ কয়েকদিন আগেও তার সাথে কেরালা ব্লাস্টার্সের একটা লিঙ্ক আপ হয়েছিল। কেউ কেউ বলেছিল যে কেরালাতে ডিলটা ডানই হয়ে গেছে, কিন্তু মার্কাসের তরফ থেকে যেটা জানানো হয়েছিল যে এখনও অবধি কিন্তু ডিল ডান নয়। ইন্টারকাসির যে ফিউচার রয়েছে তার উপরে দাঁড়িয়ে কিন্তু এডমুন্ডের ফিউচারও দাঁড়িয়ে থাকবে, কারণ আমরা জানি যে ইন্টারকাসি কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন হতে পারে। দ্যাট মিনস ইন্টারকাসি প্রমোটেড হয়ে আইএসএল আসতে পারে। তো কোথাও এডমুন্ড লালরেন্ডিকার যে টার্গেটটা, যে ড্রিমটা, সেটা কিন্তু ছিল আইএসএল খেলার। তো সেই জায়গা থেকে ইস্টবেঙ্গলের জার্সিতেই তার সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। ইস্টবেঙ্গলের জার্সিতে সে তার নতুন আইএসএল কেরিয়ারটাকে রিভাইভ করতে চাইছে। অ্যান্ড অবভিয়াসলি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের ঠিক কী প্ল্যানিং রয়েছে এডমুন্ডকে নিয়ে সেটাও দেখার বিষয় হবে, কারণ তাকে ঠিক কোন পজিশনের জন্য অস্কার ব্রুজো বা থাংবই সিংটো ভেবেছেন। রাইট উইংয়ে আমার মনে হয় যে সেটা সব থেকে বেস্ট অপশন হতে চলেছে, বিকজ লেফট উইংয়ে তুমি পিভি বিষ্ণুকে এত বছরের জন্য অলরেডি কনফার্ম করে নিয়েছো, তুমি 2 বছরের চুক্তিতে বিপিন সিংকে নিয়ে আসছো, মহেশ ইজ দেয়ার ফর দ্য অ্যাটাকিং মিডফিল্ড পজিশন ফর দ্য লেফট উইং। তো রাইট উইংয়ে একটা বড় সমস্যা চলছিল, সেখানে যদি এডমুন্ডকে ভাবা হয় আই থিঙ্ক দ্যাট উইল বি প্রিটি গুড। এবং তার সাথে যদি আরও একজন প্লেয়ার আসে, আমার মনে হয় সেটা ইস্টবেঙ্গলের জন্য অনেক বেটার হতে চলেছে এই সিজনে। আর শুরু থেকে ইস্টবেঙ্গল এবারে যে অ্যাপ্রোচটা নিয়ে নেমেছে, যে প্ল্যানিং নিয়ে নেমেছে, সেটার অ্যাকচুয়ালি এতদিন ধরে ইস্টবেঙ্গল সমর্থকরা কোথাও না থাকার ক্ষোভটা জানিয়ে আসছিল যে অ্যাকচুয়ালি যে জিনিসটা দরকার, যে তোমার ফুটবল টিম ডেভেলপ করতে গেলে একজন ফুটবল হেড লাগবে, একজন কোথাও অপারেশনসের হেড লাগবে, সেই পার্সনকে ইস্টবেঙ্গল ফ্যান্সরা মিস করছিল। এইবারে সেই জায়গাটা কোথাও থাংবই সিংটো কিন্তু মেটাতে চলেছে, অ্যান্ড হি ইজ ডুইং আ গ্রেট জব ফর ইস্টবেঙ্গল রাইট নাও। কারণ অলরেডি বেশ কিছু ভালো ভালো নাম ইস্টবেঙ্গলের সাথে যেমন কানেক্টেড হয়েছে ডোমেস্টিক প্লেয়ারের ক্ষেত্রে, ঠিক তেমনই কিন্তু এডমুন্ডের এই সিগনেচারটা আমার মনে হয় যে অনেক বুস্ট দেবে গোটা টিমটাকে। বিপিন এবং তারপর এডমুন্ড, নতুন দুটো সিগনেচার কেমন হয়, কিভাবে ক্লিক করে দেখার বিষয়। কিন্তু তার পাশাপাশি আমি বলবো যে ইস্টবেঙ্গলের কিন্তু মেজর প্রবলেমের জায়গা হচ্ছে দুটো সাইড ব্যাক। তো সেই জায়গাতেও কিন্তু ইস্টবেঙ্গলকে খুব ভালোভাবে ইনভেস্টমেন্ট করতে হবে, এবং দ্যাটস ওয়াই মেহতাব বলো, রাহুল ভেকে বলো, অভিষেক টাকচাম সিং বলো, এই ধরনের নামগুলো কিন্তু উঠে এসেছে। অ্যান্ড যদি এই সিগনেচারগুলোর মধ্যে ম্যাক্সিমামটা ইস্টবেঙ্গল কনভার্ট করতে পারে, তাহলে আমার মনে হয় যে ইস্টবেঙ্গলকে নিয়ে গতবার যে আশাটা ছিল সমর্থকদের বা গোটা ইন্ডিয়ান ফুটবল মহলের, অনেক বেশি আশা কিন্তু 2025-26 সিজনে ডেফিনেটলি থাকবে। এবং তারপর অবশ্যই কোচ অস্কার ব্রুজো ঠিক কোন লেভেলের ফরেনারদেরকে ফাইনালি সিলেক্ট করতে চলেছেন সেটাও দেখার বিষয় হবে, কারণ আরও একজন ফরেনার ফরওয়ার্ডের নাম কিন্তু ইস্টবেঙ্গলের সাথে লিঙ্কড আপ হয়েছে। সেটা হচ্ছে গুস্তাভো রড্রিগেজ, যে প্লেয়ার এই মুহূর্তে ইরাকের স্টার লিগে খেলে, ইরাকের লিগে খেলে, এবং সেখানে জাকো এফসিতে রয়েছে। সেই প্লেয়ারকে নিয়ে আসার একটা চিন্তাভাবনা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই মুহূর্তে করছে। তার সাথে একটা ইনিশিয়াল স্টেজে কথাবার্তা শুরু হয়েছে। প্লেয়ারটা ভালো, কেরিয়ারের ম্যাক্সিমাম সময়টা ব্রাজিলের 4th ডিভিশন 3rd ডিভিশনেই খেলে কাটিয়েছে, এবং বর্তমানে ইরাকে যথেষ্ট ভালো ফুটবল খেলছে। লিগের ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার হিসেবে ফুটবল খেলেছে, প্রায় 16টার ওপর গোল আমি দেখলাম, অনেকগুলো অ্যাসিস্টও রয়েছে। সো ভালো প্লেয়ার, ভালো ফিজিক, এজ হিসাবেও আমার মনে হয় যে ইস্টবেঙ্গলের জন্য যথেষ্ট পরিমাণে ভালো। কিন্তু হ্যাঁ, দিমিত্রিয়স ডিয়ামান্টাকোসকে নিয়ে কী করা হবে সেটা একটা বড় প্রশ্নের বিষয়। আর যদি ডিয়ামান্টাকোসকে রাখা হয় এবং তার সাথে ডেভিডের মতো প্লেয়ার রয়েছে, এডমুন্ডের মতো প্লেয়ার এসে যাচ্ছে, তো আমার মনে হয় যে আরও একজন বিদেশি স্ট্রাইকারের থেকে যদি একজন আরও নাম্বার 10 বা নাম্বার 10+ উইথড্রল ফরওয়ার্ড বিভিন্ন পজিশনে খেলতে পারে, এরকম প্লেয়ারকে ইস্টবেঙ্গল টার্গেট করে, আই থিঙ্ক দ্যাট শুড বি বেটার ফর ইস্টবেঙ্গল। দিস ইজ জাস্ট মাই পার্সোনাল ওপিনিয়ন। তো আমার মনে হয় সেটা অনেক বেশি ভালো হবে, কারণ ডিয়ামান্টাকোসের এতটাই বড় চুক্তি রয়েছে যে অন্য কোথাও তাকে ইজিলি পাঠানো বা অন্য কোনো ক্লাব, বিশেষ করে ওর যা পারফরমেন্সও রয়েছে সেই অনুযায়ী আইএসএলের কোনো ক্লাব থেকে খুব একটা অ্যাটেনশন নেওয়া আমার মনে হয় খুব টাফ
ইস্টবেঙ্গলের জন্য। বাট দেখা যাক ফাইনালি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কী করে, কারণ এইবারে যেটা বারবার করে ইমামি কর্তৃপক্ষ, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, লিগাসি অফিসিয়াল সবাই যেটা জানিয়েছে যে বাজেট উইল নট বি দ্য প্রবলেম। এমনিতেও ইমামি আসার পর থেকে বাজেট খুব একটা প্রবলেম ইস্টবেঙ্গলের জন্য ছিল না, কিন্তু যেটা ইস্টবেঙ্গলের মেন প্রবলেম ছিল সেটা হচ্ছে প্রপার প্ল্যানিংয়ের। আই থিঙ্ক সেটা কোথাও এবারে শর্ট আউট হয়েছে, অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা এইবারে এত ভালো ভালো নামকে ইস্টবেঙ্গলের সাথে সিরিয়াসলি জুড়তে দেখছি, ইস্টবেঙ্গলকে ডেসপারেটনেস দেখাতে দেখছি, এবং অবশ্যই ভালো সিগনেচার পরপর হতে দেখছি। সো টোটাল ব্যাপারটা নিয়ে তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই শেয়ার করে জানাতে থাকো। ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।